অনলাইনে কোথাও বলেন নাই, একটা ফেসবুকেও তো বলেন নাই এটা খুন। আমরা বলেছি, আমি বলেছি অন্তত 10 দিন 10টা টেলিভিশনে বলছি যে প্ল্যান এ যদি না হয় তাহলে প্ল্যান বি কি হবে, প্ল্যান সি কি হবে, আমরা সেই অনুযায়ী চলবো। কলা গাছ দাঁড় করে দিলেও পাশ করবে। ব্যক্তি মুখ্য না, তার যোগ্যতা মুখ্য না, তার ডেডিকেশন মুখ্য না, মুখ্যটা হয়ে যাচ্ছে কি মার্কা। এমপি ব্যানার কেনা বেচার মাধ্যমে যে সকালে একটা সরকার বিকালে আরেকটা সরকার, এটা কি মানবে আমাদের দেশে, বাংলাদেশে? দর্শক, কালবেলার নির্বাচনী আয়োজন ভোটের বেলায় স্বাগত জানাই আপনাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের চেয়ে যেন জোটের প্রত্যাশাই বেশি রাজনৈতিক দলগুলোর। মনোযোগ এদিকে থাকায় ভোটারদের অবস্থান কোথায় সেই হিসাব নিকাশ করার সময় এখনো যেন শেষ হয়নি। বিএনপি এবং জামাতে ইসলামীর নেতৃত্বে দুটি জোট প্রকাশ্য হলেও এখনো রয়েছে নানা জট। এরই মধ্যে বিএনপি জোটের হিসাব অনেকটা প্রকাশ্য হলেও জামাত জোটের জট যেন কাটছেই না। অন্যতম শরিক দল ইসলামী আন্দোলনের সঙ্গে টানাপোড়েন চলছে একের পর এক। কোথায় গিয়ে ঠেকবে সেই হিসাব তা এখনো অনিশ্চিত। শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা সেই শঙ্কাও রয়েছে। এসব বিষয় সহ আরো রাজনৈতিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। আমার ডানে রয়েছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরো আছেন, আমার বামে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, স্বাগতম আপনাকে। আমি প্রথমে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই। রাজনৈতিক দলগুলোর জোট আসলে কিসের ভিত্তিতে হয়? আমরা দেখি যে এক সময় যাদের নিয়ে বিষোদ্গার করা হচ্ছে, তুলোধুনো করা হচ্ছে, পরবর্তীতে নির্বাচন সামনে করে তাদের সঙ্গে আবার জোট করা হচ্ছে। আবার এমনও দেখতে পাচ্ছি যে যারা নিজেদের রাজনৈতিক পরিচয়, সারা জীবনের যে চেষ্টা, সেগুলো একদম ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কোনো দলে যে যোগ দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য। এক্ষেত্রে আমরা কি বলবো, এখানে কি আদর্শের চেয়ে ক্ষমতার আকাঙ্ক্ষাটাই বড় হয়ে দাঁড়ায়? ধন্যবাদ রনি রেজা, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। কালবেলায় আজকে প্রথম আমার উপস্থিতি, এই হিসাবে আবারও সবাইকে আমার বিশেষ করে শুভেচ্ছা। দেখুন, আমরা রাষ্ট্রবিজ্ঞানে যেটা দেখি সেখানে ঐক্য হয় দু রকম। একটা হচ্ছে আদর্শিক ঐক্য হয়, আর একটা হচ্ছে ইস্যুভিত্তিক ঐক্য হয়। আদর্শিক ঐক্যটা তো নিশ্চয়ই বুঝতে পারেন যে সম আদর্শের জন্য আমরা দুটো দল যদি কেউ থাকেন তাইলে সেই ক্ষেত্রে আদর্শিক ঐক্য হয়, এবং এক সময় এই আদর্শিক ঐক্যটা একেবারেই যখন খুব ক্লোজ হয়ে যায় তখন হয়তো মনে হয় যে আর দুটা বা তিনটা দল থাকার দরকার নেই, একটা দলই হয়ে যাবে। আর ইস্যুভিত্তিক ঐক্য, বাংলাদেশে ইস্যুভিত্তিক ঐক্যগুলো বেশি হচ্ছে। তার মধ্যে আপনি দেখবেন যে স্বৈরাচারী এরশাদের সময় ইস্যুভিত্তিক আন্দোলন ছিল, যে স্বৈরাচারী এরশাদকে অপসারণ, এরশাদকে বিদায়, এবং শেখ হাসিনার বিএনপির বিরুদ্ধে ইস্যুভিত্তিক ঐক্য হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ঐক্য হয়েছে। তারপরে ধরুন আবার 4 দলীয় জোট হলো। শেখ হাসিনা যখন 96 সালে ক্ষমতা আসলেন তখন 4 দলীয় জোট হলো। আবার এই গত 15 বছর যে ঐক্যটা ছিল 18 দল 20 দলীয় ঐক্য জোট, যুগপৎ আন্দোলন এদেরকে নিয়েছিল, এই ঐক্যগুলো ছিল। তো এই ঐক্যগুলি ম্যাক্সিমামই আমি মনে করি যে দুটা কারণে ছিল ঐক্যটা। একটা ছিল আদর্শের মোটামুটি কাছাকাছি আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, আর একটা হচ্ছে ফেসিবাদ বিরোধী সংগ্রাম। এই দুটা জিনিসকে কেন্দ্র করে ঐক্যটা হয়েছিল। তো আমি মনে করি যে এই এখন যে ঐক্যটা চলছে এটা একটা আদর্শিক ঐক্য তো বলা চলে না, এটাকে অনেকটা বলা চলে ইস্যুভিত্তিক ঐক্য, যে নির্বাচনী বৈতরণীতে পার হওয়া, নির্বাচনে কে কয়টা বেশি আসন লাভ করবেন, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে কিনা, কতটুকু লক্ষ্য করলে ক্ষমতায় যাওয়া যাবে, এসব প্রশ্ন বেশির করে সামনে আসে। আপনি যে জায়গাটাতে বিএনপির সাথে সম্বন্ধে যে কথাটা বললেন সেটা অনেকে, যেমন ধরুন এখানে আমাদের দেশে প্রায় 1950 সাল থেকে
বা 54 সালের নির্বাচনটা যদি বিশেষ করে ধরি, সেখানে 54 সালের নির্বাচনে ছিল সোহরাওয়ার্দী সাহেবের জিন্না আওয়ামী লীগ, জিন্না মুসলিম লীগ একটা, তারপর আওয়ামী মুসলিম লীগ মৌলানা ভাসানীর নেতৃত্বে 2টা, আতাহার আলীর নেজামে ইসলামী পার্টি 3টা, আরেকটা পার্টি শেরেবাংলা একে ফজলুল হকের কেএসপি, কৃষক শ্রমিক প্রজা পার্টি। তো এই কৃষক শ্রমিক প্রজা 4 দলীয় ঐক্য জোটে 4 দলীয় জোট, যদিও শেষে শেখ হাসিনার সময় বলা হতো 3 দলীয় জোট, বাট এটা 4 দলীয় জোট ছিল। মৌলানা আতাহার আলীকে নেজাম ইসলামী পার্টি তখন বড় পার্টি। তো 4টা পার্টি মিলে তারা যে একটা প্রতীকে ইলেকশন করেছেন, সেটার নাম ছিল নৌকা। তো এই যে আমাদের 70-75 বছরের যে একটা ট্র্যাডিশন, যে আমি আর ভাই যদি ঐক্য করি, আমাদের 2 ভাইয়ের মার্কা, আমরা যার যেখানে বেশি পপুলারিটি আছে, যেখানে মার্কা বেশি পরিচিত, আমি সেইখানে আমরা সেই মার্কা ইউজ করবো। এই জন্য নির্বাচনী ঐক্যটা হলো, নির্বাচনী ঐক্য দলীয় নাম, পোস্টারে ব্যানারে তো দলের নামই থাকে। বাট আমি আমার ভাই যদি করি, আমরা দ্বিদলীয় জোট, এটার প্রার্থী হিসাবে বরিশাল অঞ্চলে ভাইয়ের খুব ভালো সুনাম আছে। আমি দেখলাম বরিশালে ভাইয়ের মার্কায় আমি ইলেকশন করলাম, আমার লোকেরা ইলেকশন করলাম। আমার যেখানে খুব ভালো অবস্থা আছে বগুড়া, ভাইয়ের প্রার্থী আছে ওইখানে 2 জন, তারা ধানের শীষে ইলেকশন করে। জনগণ কিছুটা বিভ্রান্ত হয় না, কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নাই। ধরা যাক ধানের শীষ প্রতীক দেখে এইটাকে এই কাণ্ডটা করার কারণে এই যে 70-75 বছরের যে ধারাবাহিকতা, ট্র্যাডিশন, এটাকে ভেঙে এইবার যখন ডক্টর ইউনূসের ক্যাবিনেট একটা নতুন আরপিও সংশোধন করে ফেললেন, বিএনপি বাধা দিল যে আমরা বারবার বলে রাখছি যে আমাদের সাথে যারা হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন, তারা আমাদের সাথে ইলেকশন করবেন, এমনকি সরকারের গঠন পর্যন্ত থাকবেন। আপনারা এটা করবেন না, এটা ট্র্যাডিশন বিরোধী, এবং এটার জন্য কেউ এটা দাবি করে নাই। এই দাবিটা কেউ করে নাই। আপনি এটা কেন করবেন? আপনার উদ্দেশ্য কি? আপনার তো কোনো নাই, এখানে এজেন্ডা নাই। তো ইসলামী আন্দোলন করে নাই, জামাত ইসলামী চাই নাই, বিএনপি চাই নাই, জাতীয় পার্টি চাই নাই, এনসিপি চাই নাই, তো আপনি চাচ্ছেন কেন? সরকার মনে তো যাই সরকার মনে করতে পারে না, আচ্ছা না সরকার মনে করতে পারে না এই সরকার। তো যাই এটা উনি করেছেন, করায় এই কাণ্ডটা বাঁচছে। আজকে অনেকের পার্টি সে বিলুপ্ত করে ধানের শীষে ইলেকশন করতে হচ্ছে তাকে কৌশলগতভাবে, এবং হয়তো তিনি আবার তার পার্টি রিভাইভ করবেন, এবং তার পার্টি রিভাইভ আছে অলরেডি, তাদের পার্টি কেউ বিলুপ্ত করে আসে, পার্টি আছে। তো এই যে নতুন যে আজকে যে খিটিমিটি বা নতুন যে একটা ফেনোমেনা দেখা যাচ্ছে, এটা এই কারণে হচ্ছে। তো সর্বশেষ আমি বলবো যে এই জোটগুলি আমি মনে করি যে একটা শক্তিমান সরকার থাকবে, সরকারের একটা শক্তিমান অপোজিশন, এই বোথ উইল বি গভর্নমেন্ট পার্টি অ্যান্ড অপোজিশন, 2 পার্টি, they will be loyal to our country, loyal to our community, loyal to our society. এইটা হচ্ছে মূল কথা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই একটু সাহেব দেখার তারিক ভাই, 24-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় চমক রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা দেখিয়েছেন, যাদের সঙ্গে দীর্ঘদিনের আপনার মতানৈক্য ছিল। যদি জামাতে ইসলামের কথা বলি, তারা পাল্টাপাল্টি বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। এরপরে 24-এর অভ্যুত্থানের পরে আপনারা ওয়ান বক্স সিস্টেমে কাজ করবার জন্য একত্রিত হলেন। এটি খুবই একটি ইতিবাচক ছিল, বিশেষ করে ডানপন্থার রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদের জন্য। হঠাৎ করে কি এমন ঘটলো যে ভাঙনের সুর বাজলো? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক হিসাবে যিনি উপস্থিত আছেন তাকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে যে প্রসঙ্গটি একটু আগে আলোচিত হচ্ছিল, আমাদের ভাই যেটা আলোচনা করছিলেন, সেই প্রসঙ্গে আমার মতামতটা একটু দেওয়াটা প্রয়োজন বলে মনে করছি। এখন বিশ্বের বিভিন্ন জায়গায় জোট হয়, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু জোটের রাজনীতি হয়, কিন্তু সেখানে জোটের রাজনীতি যেটা হয় সেটা হচ্ছে যার যার মার্কায় জোট হয়। আচ্ছা, এটা খুবই ন্যায্যত এবং এটা খুবই সঙ্গত। হ্যাঁ,
কেন সঙ্গত, কেন ন্যায্যত? কারণ হচ্ছে, দেখুন, একজন লোক, একটা মার্কা তো একটা দলের প্রতীক। তো সেই দল যে আদর্শে বিশ্বাস করে, সেই মার্কার প্রতি সেই আদর্শের লোকদের একটা আস্থা তৈরি হয়। হ্যাঁ, দেখা গেল নির্বাচনের আগ মুহূর্তে ঠিক ভিন্ন আদর্শের একজন ব্যক্তি এসে সেই মার্কায় দাঁড়াচ্ছেন, এতে করে জনগণ প্রতারিত হয়। আপনি খুবই একটা উল্লেখযোগ্য একটা উদ্ধৃতির কথা আপনাকে বলতে পারি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সেটা হচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগে বলেছেন যে আপনারা ব্যক্তি দেখবেন না, মার্কা দেখে ভোট দিন। দেখুন, এখানেও এই বিষয়টাতেও আমার একটা আমাদের সেই একই জায়গায় আবার আমরা এই কথাটাই বলেছিলাম যে নির্বাচনটা হোক পিআর পদ্ধতিতে, মার্কায়। এতে করে এই যে জটিলতা, এই যে জোটের এই দল, মার্কা আর পেয়ার পদ্ধতি আর অ্যানালগ একই। পদ্ধতির সঙ্গে পার্থক্য কোথায়? মার্কা একই তো হচ্ছে। মার্কায় হলে আপনার ওই আজকে মানে এটা বলতে হতো না, কারণ তখন মার্কাতেই ইলেকশন হতো। সারা দেশের মানুষ মার্কাতেই ভোট দিত। ভোট দেওয়ার পরে প্রত্যেকটা দল তার আগে একটা তালিকা প্রকাশ করতো ভোটের আগে, যে আমার মার্কায় যদি আমি এত % ভোট পাই তাহলে এই আমার এই সিরিয়ালে এরা দায়িত্বশীল হবে। যাই হোক, সেটা একটা বিগত বিষয়। আলোচনা, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, কিন্তু বাস্তবায়ন হয়নি। সেই কথাটাই আসলো যে মার্কা দেখে ভোট। বাংলাদেশে একটা কথা আছে যে কলা গাছ দাঁড় করে দিলেও পাশ করবে অমুক মার্কায়। ব্যক্তি মুখ্য না, তার যোগ্যতা মুখ্য না, তার ডেডিকেশন মুখ্য না, মুখ্যটা হয়ে যাচ্ছে কি মার্কা। না, তার যোগ্যতা, ডেডিকেশন দেখেই তো দল তাকে প্রতীকটা দিয়ে দিচ্ছেন। প্রতীক তো আর এমনিতেই সে চাইলেই নিয়ে যে কেউ অযোগ্য মানুষ দাঁড়াতে পারছে না। আমরা যদি আপনাদের জোট নিয়ে একটু আলোচনা করতেন। হ্যাঁ, আপনার ওই কথাটার মধ্যে আমার দ্বিমত আছে, যাই হোক আমি সেই দ্বিমতে গেলাম না। আমি জোটের বিষয়ে, দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় একটা স্বচ্ছ এবং স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আহ্বান জানালেন যে যারা আমাদের এই আদর্শের কাছাকাছি, ভাই যেটা বললেন যে আদর্শের কাছাকাছি যারা আছে, তাদের ভোটগুলি যদি একটি বাক্সে হয় তাহলে সামনের দিনে নির্বাচনের পরবর্তীতে দেশ গঠনে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। শক্তিশালী সরকার অথবা শক্তিশালী বিরোধী দল, অপোজিশন পার্টি, হ্যাঁ, এটা তৈরি হবে। এই আহ্বানে 5টি দল যোগ দিল প্রথম। পরবর্তীতে জামাতে ইসলামীও তারা এই আদর্শের, এই ইসের সাথে মানে এই আহ্বানে সাড়া দিয়ে তারাও এসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলো। আচ্ছা, আমরা তখন দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে, তাদের ব্যাপারে আমাদের মানে অনেক বিষয়ে আপত্তি আছে, হ্যাঁ, 47 থেকে শুরু করে অদ্যাবধি প্রতিটা রাজনৈতিক বাকবদলের সময় জামাতের ভূমিকা নিয়ে আমাদের বক্তব্য আছে। ওকে। কিন্তু তারপরও 24-এর পরে আমরা ভেবেছিলাম যে একটা নতুন বাংলাদেশ। শুধু কি রাজনৈতিক মতবিরোধ নাকি আপনাদের আকিকাগত, যেমন আকিদা, ধর্মীয় জায়গা আকিদা। থেকেও আপনাদের বিভিন্ন সময় সেটা তো বক্তব্য অবশ্যই দেখেছি। আছে, হ্যাঁ, সেটা সেটা আমাদের একটু বক্তব্য না, উল্লেখ সেটা ওলামায়ে কেরামের বক্তব্য। রাইট। আমরা সেই ওলামায়ে কেরামকে যেহেতু ধারণ করেন। অতএব ওলামায়ে কেরামের বক্তব্যটাই আমাদের বক্তব্য ধরতে পারেন। এবং পুরো ইসলামকে দেখার যে দৃষ্টিভঙ্গি, এইটা জামাতের একরকম এবং বাকি সকলের আর একরকম। আচ্ছা, তো যাই হোক, তারপরও আমরা এগুলিকে এক পাশে রেখেছিলাম যে 24-এর পর আমরা দেশটাকে আপাতত কিসের গঠনের জন্য? জন্য। মানে এই বড় বড় ইস্যুগুলো, যেহেতু আপনারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, ধর্মের চেয়েও কি আপনাদের ক্ষমতায় যাওয়াটা বা এই মানে একেবারে এইটাই ভুল, বড় হয়ে গেল? একেবারে ভুল বার্তা হ্যাঁ। এটা। একটু 24-এর মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, সে আকাঙ্ক্ষাটা কি? একটা নয়া বন্দোবস্ত চালু করা, একটা নতুন ব্যবস্থাপনা আসা, যেটা আগের ধারাবাহিকতা চলছিল বাইনারি সিস্টেমে, অমুক না হয় তমুক, অমুক না হয় তমুক। অতএব এর বাইরে গিয়ে জনগণ একটা নতুন বিকল্প খুঁজে যেন পায় এবং জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে সেগুলি পূরণ যেন সহজ হয়, সেটার জন্য আপনি যে প্রসঙ্গটা বললেন, ক্ষমতার জন্য সবচেয়ে সহজ হতো যারা ক্ষমতার সিঁড়িতে পা দিয়ে রেখেছে, তারা তো আমাদের কাছে আগে এসেছেন। আচ্ছা, আমরা যদি ক্ষমতাই চাইতাম তাহলে তারা আমাদের কাছে আগে এসেছেন। তাদেরকে প্রত্যাখ্যান করলেন কেন? আমরা প্রত্যাখ্যান না, আমরা যেটা করেছি যে যেহেতু তাদের আলাদা নতুন কিছু উপস্থাপনের নাই, আচ্ছা, তারা আগে দেশকে রুল করেছেন। আচ্ছা, এবং 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রমে
জনগণের মধ্যে একটা অসন্তোষ আছে। কি ধরনের কার্যক্রম? এটা তো আপনাদের ইয়াতে না, আপনি, প্রকাশিত হয় যে notice সেটা করেন, হচ্ছে যে হ্যাঁ। দেখা গেল যে কারণে আমরা বিগত ফেসিবাদকে হটালাম, ওইটা তাদেরকে হটানোর পর নতুন দলের এরা এসে মনে হলো যে সেই শূন্যস্থানটা পূরণ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী এই যেগুলি কার্যক্রম অহরহ হতে লাগলো, যেটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবং হ্যাঁ, দলের শীর্ষ পর্যায় থেকে এই বিষয়ে বারবার করা হয়েছে, কি বলে এটাকে চেক দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। তো আমরা চেয়েছিলাম যে একটা বিকল্প আসুক মানুষের সামনে। অতএব ক্ষমতার চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণ, মূলত আমাদের ডেডিকেশনটা কোন জায়গায়, আমরা আল্লাহর নির্দেশ এবং রাসূলের সুন্নাহ বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাজ করি, এবং এটা করলে জনগণ সুফল পাবে। অতএব আমরা ক্ষমতা পেলাম কি পেলাম না, এটা আমাদের কাছে কখনোই মুখ্য বিষয় বিবেচিত হয়নি। বিভিন্ন সময়ে, বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন, বিগত ফেসিবাদী আমলে বারবার বিভিন্ন দলকে তারা একত্রিত করেছে না, তারা বিরোধী দল করেছে। আছেই, যদি এখন মানে ভাঙনের সুর কেন বাজলো? ভাঙনের সুর দেখুন, একটা যখন হয় তখন এক একজনের চিন্তা ভাবনা আলাদা থাকে। হয়তো চিন্তা ভাবনার কোনো এক জায়গায় আমাদের মিলছে না। সেই জায়গাটা যদি আমি বলতে চাই, যেহেতু অপর পক্ষের কেউ উপস্থিত নাই, এটা একপাক্ষিক হয়ে যায়। তো আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এতটুকু বলতে চাই, তারা যে আমরা মূলত যে জায়গাটায় অসন্তুষ্ট, সেটা হচ্ছে যে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, আচ্ছা, সবকিছু গিলে ফেলার যে প্রবণতা, এটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরদাস্ত করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যা কিছু আলোচনা হবে টেবিলে আলোচনা হবে, কারণ এটার মানে এখানে জোট তৈরি হয় না, একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতার জন্য। অতএব এখানে টেবিলে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। কিন্তু এখানে কেউ যদি রুল করতে চায় এককভাবে, সেটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালোভাবে নেয় না, এবং মনে করি যে এটা সমঝোতার জন্য ক্ষতিকর। এখানে আরো দুইটা প্রসঙ্গ কি আমি বলবো, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আচ্ছা, বলে রাখেন। সম্প্রতি একটি দলের প্রধান যখন আরেকটি দলের প্রধানের সাথে দেখা করে বললেন যে ক্ষমতায় যাওয়ার পর আমরা পাশাপাশি একসাথে কাজ করব, তো এটা আমাদেরকে একটা ভিন্ন বার্তা দেয়। আচ্ছা, তাহলে কি জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের সাথে ছিল, সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, এমন কোনো প্ল্যানের সিঁড়ি আমরা হচ্ছি? আচ্ছা, অতএব আমরা একটু সতর্ক হয়েছি, আচ্ছা। আমরা একটু নিজেদেরকে চিন্তা ভাবনা করছি। এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। আশা করব যে সকলের মধ্যে যদি ইতিবাচকতা থাকে। গতকালকে আমি এই সেকশনের লাস্ট প্রশ্ন করছি যে গতকালকে আপনাদের এক নেতা বলেছেন যে আপনারা জামাতে ইসলামের সঙ্গে না গিয়ে বিএনপির সঙ্গে গেলে আরো বেশি আসন পেতেন। এই হিসাবটা এত পরে এলো? না 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 না, আপনি বোধহয় কোট করতে একটু ভুল হয়েছে। আচ্ছা, তুমি বলছেন বিএনপি যে আসনের কথা আগে প্রস্তাব করেছিল, সেই আসন সংখ্যাও তো তারা যেটা বলছে তার চাইতে বেশি। তো আমরা তো আসনের চিন্তা করি নাই। আচ্ছা, যদি আসনের চিন্তা করতাম, আদর্শিক জায়গাটা আমরা আদর্শিক জায়গা। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, ইফতেখার ভাই যেভাবে বলছিলেন যে বিএনপির মধ্যে আসলে নতুন কিছু নেই, সেই পুরনো সেই চাঁদাবাজির কথা উনি উল্লেখ করলেন, সন্ত্রাসবাদের কথা উল্লেখ করলেন, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন, এরপরে আমি পরের প্রশ্নে যাব। ধন্যবাদ। দেখুন, আমাদের মধ্যে নতুন কিছু নাই। আমরা যখন 2016 সালে সংস্কার প্রস্তাব করেছি, তখন সংস্কারের দন্তস্ব নিয়েও কেউ আলোচনা মাঠে আনেন নাই। 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 2030 তিনি একটা সংস্কার প্রস্তাবনা আলোচনা করেন, এবং সেটাতে তিনি বলেন যে বাংলাদেশে একটা রেইনবো নেশন দরকার, মানে সবার অংশগ্রহণ, ঐক্য থাকবে, একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, ইনক্লুসিভ সোসাইটি হবে। আমি একটু মাঝখানে আপনার অনুমতি নিয়ে না, আমি একটা ওনাকে করতে চাই, রেইনবো নেশনটা সম্পর্কে যদি একটু ডিটেইল আমি বলছি। এইখানে মূলত হচ্ছে যে একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ সোসাইটি, সব ধর্ম, বর্ণ, মত সবাইকে ধারণ করা, এটা হচ্ছে মূলত ইনক্লুসিভিজমের কথা। তো ইনক্লুসিভিজমের ক্ষেত্রে
তখন এটা আসলো। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় এটা 2022 সালে ডিসেম্বরে এসে দাঁড়াইল 27 দফা। 27 দফা দাঁড়ানোর পরে প্রায় আরও 39টা নতুন রাজনৈতিক দল তারা এসে কতগুলো দফা বললেন। বলা এটা হলো 31 দফা 2023-এর জুলাই মাসে। আমরা তখনই মনে করেছি যে 2023-এর জুলাইয়ে যখন 31 দফা প্রায় 42টা রাজনৈতিক দল একত্রে বসে রাষ্ট্র সংস্কার আন্দোলন এরা সবাই বসে এটা ঠিক করলেন। তো এটা শুধু বিএনপির 31 দফা না, প্রায় 42টা রাজনৈতিক দলের দফা। তো তখন সরকার বিরোধী আন্দোলন করছিল প্রায় 62টা রাজনৈতিক দল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির মধ্যে নতুন কিছু নাই। এখন যে সংস্কার প্রস্তাবগুলো বিএনপির 31 দফার খুব বাইরে কিছু যায় নাই, একটা দুইটা ঘটনা ছাড়া। তো গেল একটা। তো এইটা। আর 2 নম্বর হচ্ছে চাঁদাবাজ। আমি আপনাকে বলি 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট এসে সমস্ত পৌরসভার ইয়েগুলি নির্বাচিত যে পদগুলি ছিল এগুলিকে তারা ডিসলভ করে দিলেন। ওইখানে ইউএন অথবা জেলা প্রশাসককে তার দায়িত্ব দিলেন এবং তারা গিয়ে সমস্ত সিএনজি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এগুলো সবগুলিকে ভাড়া ইজারা দিয়ে দিলেন। বিএনপির ছেলেরা ইজারা নিতে তো জানেন আপনি কোটি কোটি টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে। বিএনপির ছেলেদের এই পজিশন ছিল না এবং সেইখানে যারা এই ইজারাটা নিয়েছেন তারা সঙ্গত কারণেই আওয়ামী লীগ আর বলবেন না যে তারা আওয়ামী লীগ বিলঙ্গিং করেন, এটা তো বলবেন না। সেইখানতে তারা নিয়েছেন। তারপরে সেখানে বিএনপির ছেলেরা যখন এখানে বন জঙ্গল ক্ষেত খামারে যে ঘুমাইতো পলাইয়া, এইটার থেকে যখন ফেরত আসলো তখন তাদের তো কাজ দরকার। আচ্ছা, এই ইজারাদারা বলে যে ভাই তুমি এইটার ইজারার টুল উঠাবা। তারা গিয়ে যখন দাঁড়ালো, আমাদের জামাতের ভাইয়েরা, আমাদের দীর্ঘদিনের সহকর্মী, দীর্ঘদিনে আমাদের মতোই মজলুম, তারা খালি ছবি উঠাই আমাদের নয়াপল্টন অফিসে পাঠাতে থাকলো যে ভাই আপনাদের এই লোকজন এই যে দেখেন চাঁদা উঠাচ্ছে। আর আমাদের এরাও জেনে না জেনে সব একেবারেই এইটার পাল্টা ঘটনা দেখার আগেই বহিষ্কার করতে। বহিষ্কার আপনি এই বহিষ্কার পক্ষে না? সবগুলো না, আচ্ছা, ম্যাক্সিমাম 80%ই অকারণে বহিষ্কার হয়েছে। আচ্ছা, যেমন আমি ভাইয়ের একটা আমার গ্যার ছিল বেদখল হয়ে গেছে। আচ্ছা, 5ই আগস্টের পর ওইখানে তো কেউ নাই, আমি গিয়ে বসছি, ছবি উঠে পাঠাই দিয়েছে, আমি ওই গ্যার দখল করছি, বাট ওইটা আমার। আচ্ছা, এমন দেখে গেছে আপন ভাই, সহোদর ভাই, যে আওয়ামী লীগের প্রশ্রয় এতদিন সে পুরো সম্পত্তি বুক দখল করে খাচ্ছিল, এখন সে পলাতক, তার ভাই ফেরত গেছে, বলছে কি ওই ভাইয়ের সম্পত্তি দখল করছে, বহিষ্কার। তো এই জন্য আমি আপনি বলছি যে এটা গেল একটা ফেস চাঁদাবাজি। আরেকটা ফেসের নাম হচ্ছে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল, আমেরিকা ইংল্যান্ড থেকে আরম্ভ করে কোনো রাজনৈতিক দল কি চাঁদা ছাড়া চলে? চাঁদা ছাড়া চলে? জামাত ইসলাম কি চাঁদা ছাড়া চলে? আমার ভাইয়ের দল কি চাঁদা ছাড়া চলে? ডোনেশন, আরেকটা হচ্ছে না না, আমি বলছি চাঁদাটা কি। আচ্ছা, চাঁদাটা কি, কিভাবে চলে? বলে ইনায়েত না কি জানি এইটা। তো আপনি যেটা নেন বা মাসে দেন, আমার পার্টির স্ট্যান্ডিং কমিটির লোকজনের চাঁদা আছে, নির্বাহী কমিটির চাঁদা আছে, জেলা কমিটির নেতাদের চাঁদা আছে, এবং আমাদের যারা প্রাথমিক সদস্য প্রায় 1 কোটির উপরে সদস্য, সেই চাঁদা 10 টাকা এইটা চাঁদা আছে। তো না না, আমি আপনি বলছি এটার নাম হলো চাঁদা না, এটার নাম হলো এক্সটর্শন, দস্যুতা, রবারি। আচ্ছা, মানে জোর করে ছিনিয়ে নেওয়া, এটা চাঁদা না। আচ্ছা, তো যাই এইটাকে তারা নাম দিয়েছেন। আপনি আসুন যে এইটুকুন আমি আপনি বলি, ভোটের আগে এবং পরে বসবো একটি রাজনৈতিক দল, আমার নাম বলতে তো সমস্যা নেই, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান, তিনি একটা মৃত্যুর আবহে তিনি সুখ বইয়ে স্বাক্ষর করতে গিয়েছেন, সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। তিনি বেরিয়ে এসে বললেন আমরা বলে আসছি, একটা বড় রাজনৈতিক বক্তৃতা করলেন। এটা আমাদের সংস্কৃতির সাথে, কালচারের সাথে, আমাদের দরদের সাথে যায় না। আমি কারো
মৃত্যু বা ইয়াতে গিয়ে সুখ প্রকাশ করতে আইসা সুখ প্রকাশ করে আসলাম, তাকে সান্ত্বনা দিয়ে আসলাম, বাইরে এসে বললাম তার সাথে একটা রাজনৈতিক মিটিং হচ্ছে। এটা কি যায়? আমাদের সামাজিক সেন্টিমেন্টের সাথে যায়? তিনি বললেন কি ভোটের আগে এবং পরে আমরা বসবো, 5 বছর যাতে আমরা ইউনাইটেডলি দেশটা চালাইতে পারি স্থিতিশীলভাবে, এটা নিয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আলোচনা করতে কত সময় দরকার বোঝেন, কি পরিমাণ মানসিক অবস্থা থাকা দরকার। তো আমার কথাটা হচ্ছে যে ভাই, আমরা একসাথে 20 বছরের বেশি ছিলাম, 25 বছর, 26-27 বছর ছিলাম প্রায়, 97-98 থেকে একবার 2024 পর্যন্ত তো একসাথে ছিলাম, একসাথে মার খেয়েছে পুলিশের। জামাত ইসলামের 2013 সালে পল্টনের ঠিকানা টাওয়ার, আমার বাসার কাছে পল্টনের ঠিকানা টাওয়ারে একজন জামাত কর্মীকে দৌড়াইয়া পুলিশ উঠাইছে নিয়া। পুলিশ বলল যে আমাদের ধাওয়া খেয়ে সে 12তলা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আর তো মরে গেছে কেন? আপনি কি, মানুষ কি কোনো পাগলে বিশ্বাস করে পুলিশের অ্যারেস্ট হওয়া এড়ানোর জন্য 12তলার ছাদ থেকে লাফ দিবে কেউ? মানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা গলা ফাটিয়ে এটা বলেছি যে এটা খুন, মার্ডার, ইট ইজ দ্য সেলফ মার্ডার, পরিষ্কার মার্ডার, খুন, এটা পুলিশ করেছে। জামাত ইসলামের ভাইয়েরা তো অনলাইনে কোথাও বলেন নাই, একটা ফেসবুকেও তো বলেন নাই এটা খুন, আমরা বলেছি, আমি বলেছি অন্তত 10 দিন 10টা টেলিভিশনে বলছি। তো এখন আপনি যে করবেন, কনফিডেন্স রাখেন যে আপনি ক্ষমতায় গেলে আমরা হব, নির্যাতিত হব না, আমি নির্যাতিত গেলে আপনি আমি ক্ষমতায় গেলে আপনি নির্যাতিত হবেন না। এই যে বিষয়টা, আপনি আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। এক মমিন আরেক মমিনের জন্য আয়না, আপনি আমার আয়না হবেন, আমি আপনার আয়না হব। আমি যেন ভুল ত্রুটি আমি জনসমক্ষে প্রকাশ করার আগে আমি কি আস্তে করে বলবো ভাই এই জিনিসগুলি কিন্তু ভুল হচ্ছে। যখন শুনবেন না আমি জনসমক্ষে বলবো, জনসমক্ষে বলার পরে শুনবেন না তখন আমি প্রতিরোধ করবো। এটা দিস ইজ দ্য স্পিরিট আপনার অপোজিশন। তো এই জন্য আমি আপনাকে বলছি একসাথে রাষ্ট্র চালানো তো এইটাকে বলে। আমিও স্ট্রং সরকার চাই, স্ট্রং অপোজিশন চাই, এবং সেটা লয়াল টু মাই কান্ট্রি, লয়াল টু মাই নেশন। জি, ধন্যবাদ আপনাকে। ইফতেখার ভাই, মোশাররফ আহমেদ ঠাকুর তো তাদের অবস্থান পরিষ্কার করলেন। আপনাদের যে জায়গাটা ছিল বলবার সেটি সম্পর্কে উনি পরিষ্কার ধারণা দিলেন। এরপরে আপনাদের বক্তব্য কি? যদি কোনো কারণে এখন জামাতে ইসলামের সঙ্গে আপনাদের জোট না হয়, না হবার সম্ভাবনাই এখন বেশি, আজকে সম্ভবত জামাতে ইসলামী আপনাদের বাদ দিয়েই 10 দলের বৈঠক ডেকেছেন, তো সেক্ষেত্রে আপনারা কি চিন্তা করছেন? নতুন অনেক দলের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন, বিএনপির সঙ্গে সুযোগ থাকলে যাবেন কিনা? না, দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কি হলে কি হতে পারে সবগুলি বিষয় নিয়ে অনেক আগে থেকে আমরা ভেবে রেখেছি, এবং আমাদের পরবর্তী ভাবনাও আমাদের তৈরি আছে যে প্ল্যান এ যদি না হয় তাহলে প্ল্যান বি কি হবে, প্ল্যান সি কি হবে, আমরা সেই অনুযায়ী চলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনৈতিক দল, এর নেতা কর্মীরা এইভাবেই তৈরি যে সে তার লক্ষ্য জানে, সে আদর্শ জানে। এই প্ল্যান এ বি সির মধ্যে বিএনপি আছে কিনা কোথাও? সেটা বলার সময় তো এখনো আসেনি। আচ্ছা, সেটা সময় বোঝা যাবে। আচ্ছা, তবে আমরা যাই করি আমাদের নেতা কর্মীরা এটা জানেন যে সারা দেশের কর্মী সমর্থকরা জানেন, এবং যারা সচেতন নাগরিক তারাও জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ব্যাকডোরের রাজনীতি করে না। আচ্ছা, যা করবে স্পষ্টভাবে করবে ইনশাআল্লাহ। আমি আমাদের ভাই চমৎকার আলোচনা করলেন, 2টা জায়গায় রেইনবো নেশন সম্পর্কে আমি জানি, কিন্তু রেইনবো নেশন সম্পর্কে যে জায়গাটা নিয়ে একটু আমাদের চিন্তার জায়গা, সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে সকল দল মত ধর্ম সবার সাথে কি আমরা এই রাষ্ট্রটা এর আগে থেকে চলে আসছে না? আমরা কি ডিসক্রিমিনেশন কোনো জায়গায় হয়েছে? তা তো হয়নি। তাহলে নতুনভাবে রেইনবো নেশন শব্দটা উল্লেখ করার পেছনের যুক্তিটা কি? কোন পরিবর্তনটা আহামরি ঘটবে? কোন ধর্ম, কোন সংস্কৃতি বা কোন জিনিসটাকে আমরা একেবারে মার্জিনালাইজড করে ফেলেছি? আমরা তো এটা দেখি না। যদি এটা হয়ে থাকে তাহলে সেটা আগে স্বচ্ছ করা দরকার, স্পষ্ট করা দরকার যে এটাকে মার্জিনালাইজড করা হয়েছে। না, একটা স্পষ্ট যে পৃথকীকরণ তো হয়েছেই। যদি বলি ইসলামপন্থীরা, আপনারা যেটা বললেন অন বক্স,
যে স্লোগানটা নিয়ে আগাচ্ছিলেন। আমার মনে হয় যে আমি অন্য প্রসঙ্গে কথা বলছি। উনি যেটা বলছেন আমি ঠিক আছে, আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, এখানে কি হয়েছে, একটা দল ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়েছে, সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কখনো একে নির্যাতন করেছে, কখনো তাকে নির্যাতন করেছে, এটা তার ক্ষমতায় টিকে থাকার অনুষঙ্গ হিসেবে, কৌশল হিসেবে সে এটা করেছে। তো রেইনবো নেশন সম্পর্কে যে এটা হয়, রেইনবো নেশন শব্দটা আমি জানি যে এটা সকল, বিশেষ করে যে দেশগুলিতে সাদা আছে, নানা তারপরে বিচ্ছিন্নতা থাকে আর কি। কালো আছে, সাদা কালোর মধ্যে একটা বড় ধরনের বিভাজন থাকে, সেই জায়গায় এই প্রসঙ্গগুলি খুব জরুরি। আরেকটা জায়গায় জরুরি যে বিশ্বের বিভিন্ন জায়গায় যাদেরকে কোনো সমাজ স্বীকৃতি দেয় না, ধর্ম স্বীকৃতি দেয় না, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যে বিকৃত যৌনাচারী যারা, তারা এই কথাটা বারবার বলে যে তাদের একটা স্লোগানও আছে রেইনবো। তো আমরা এই জায়গাটা স্বচ্ছ হওয়া দরকার, স্পষ্ট হওয়া দরকার। আমি এটা বিরোধিতা করছি না, আমি জাস্ট শুধু এই আমার উদ্বেগের জায়গাটা শুধু উল্লেখ করেছে। সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে উনি বলেছেন যে বিএনপি অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, একেবারেই কারেক্ট, সঠিক সময়ে সঠিক প্রস্তাবটা বিএনপি উত্থাপন করেছিল। কিন্তু যখন সংস্কারের সময় আসলো, তখন আমরা কি দেখলাম, যে জায়গাগুলি সংস্কার হওয়া দরকার, প্রথমত আমাদের মূল সংস্কার হওয়া দরকার নির্বাচনী ব্যবস্থার, যেখানে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তির ব্যবহার হয় অবাধে, সেই সংস্কারের জায়গায় বিএনপি তারা রাজি হলেন না। তারপর বলা হলো যে শাসন ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, এক কেন্দ্রিক না হওয়া, এক চেয়ারের কাছে সবকিছু না থাকা, সেখানেও তারা রাজি হলেন না। মানে মূল জায়গায়, সংস্কারের জায়গায় আমরা কিন্তু দেখেছি জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি সেগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে এগুলিতে বিএনপি এগ্রি করছে না। বিএনপি কি চাচ্ছে, আগের মতোই এক কেন্দ্রিক থাকুক, যে কয়টায় রাজি হয়েছে সেটা রাজি না হতে হতে শেষ পর্যন্ত পরবর্তী সময়ে মানে রাজি হয়েছে, সম্মতি দিয়েছে দুই একটা জায়গায়। তো তারপরেও আমি দেশের এক বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক দল হিসাবে বিএনপি যে নিজেদের মধ্যে কিছুটা পরিবর্তনের আবহ তারা তৈরি করতে চাচ্ছেন, এটাকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করব সামনে সরকারি দল বা বিরোধী দল যেখানেই বিএনপি থাকুক না কেন, এই দেশটা তো আমাদের সকলের, এই দেশটাকে গড়ে তোলার বহু সময় পার হয়ে গেছে। আমাদের চাইতে পরে স্বাধীন হয়ে সেই দেশ এখন উন্নতির শিখরে অবস্থান করছে, সেই জায়গায় আমাদের দেশের মানুষ বঞ্চিত। এই জায়গায় বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও আমি দৃঢ়তার সাথে উল্লেখ করতে চাই, আমাদের মধ্যে বিভেদ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু দেশ গঠনের ক্ষেত্রে আমরা একটি জায়গায় থাকব। আমরা যেন অন্য কোনো দেশের কাছে মাথাটা নত না করি, বরং শির দ্বারা সোজা করে সমানে সমানে করি। এই জায়গাটাই যেন আমরা সবাই একমত থাকতে পারি। আমাদের দেশের অর্থনীতি, আমাদের প্রবাসীদের কল্যাণ, আমাদের দেশের দরিদ্র মানুষের, গ্রামাঞ্চলের মানুষের কল্যাণের জন্য সকল রাজনৈতিক দলগুলি যেন ইতিবাচক ভূমিকা নেয়, এটাই আমার প্রত্যাশা থাকবে। জি, ধন্যবাদ আপনাকে শাহ ইফতেখার তারিক, ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি তারিক ভাইয়ের যে বক্তব্যটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে রেইনবো নেশনের প্রশ্নে যে আওয়ামী লীগ আমলে, ওই সময় তো আওয়ামী লীগ 16 সালে আওয়ামী লীগের 14 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগের দুর্দণ্ড প্রতাপ, মানে তার বিরুদ্ধে কোনো কিছু বলা মানেই হচ্ছে সে বলতো তুমি স্বাধীনতা বিরোধী, তুমি বাংলাদেশ বিরোধী। আধিপত্যবাদের বিরুদ্ধে কিছু বললেই সে বলতো তুমি বাংলাদেশ বিরোধী, মার্জিনালাইজ। মানে তার বিরুদ্ধে যে কেউ কোন কথা বললে আপনি দেখবেন যে গুম হয়েছে তার 75% হচ্ছে নিখোঁজ যে সংখ্যা, যেটা ফেরত আসে না, এরা 75% হচ্ছে বিএনপি, 22% হচ্ছে জামাত। তো সেই ক্ষেত্রে এইখানে বহুত্ব রেইনবোটা যেটা বলা হচ্ছে যে কেউ যেন মার্জিনালাইজড, কেউ কোনো কিছু নিয়ে না হয় গেল একটা। আর অন্যান্যগুলি বাদ দিলে আমাদের দেশে ধর্মীয় মার্জিনালাইজেশন নাই। নাম্বার 2 হচ্ছে এই গভর্নমেন্টের সময় যে নতুন যে শব্দটা আসলো বহুত্ববাদ, ভাই যেটা বুঝাইতে চেয়েছেন, বহুত্ববাদের মধ্যে LGBTQ আছে, লেসবিয়ান, গে। যদি আমার কোনো হিন্দু, খ্রিস্টান, মুসলমান যে কোনো কাউকে কয়, বলে যে তার ছেলেটা গে হবে, বিকৃত যৌনাচারী হবে, এটাকে মানবে?
কোনো ধর্মের ছেলে লোক আমাদের দেশে বাংলাদেশে তার মেয়ে লেসবিয়ান হবে, মেয়ে বিয়ে, এটা কি মানবে? এই অধিকার মানবে না। তো আমরা এই জন্য বলছি প্রথমেই বহুত্ববাদ শব্দটি বাদ দেন। আমরা বাংলাদেশের মানুষ 92% মানুষ একত্ববাদে বিশ্বাস করি, এবং একত্ববাদ আর বহুত্ববাদের শব্দের মধ্যে একটা শাব্দিক দ্বন্দ্ব আছে। 1, 2 নম্বর হচ্ছে বহুত্ববাদের ভিতরে LGBTQ আছে, এই জন্য এই শব্দটি আমাদের আপত্তি ছিল। তো নাম্বার 2 হচ্ছে যে আপনি সংস্কারের প্রশ্নে যেটা ভাই বলছেন, যেমন ধরুন 70 অনুচ্ছেদ বলছেন তারা উঠা দাও, বাট আমি 54 থেকে 58 পর্যন্ত যে হর্স ট্রেডিং, মানে পার্লামেন্টের ভিতরে এমপি কেনা বেচার মাধ্যমে যে সকালে একটা সরকার বিকালে আরেকটা সরকার, আবু হোসেন সরকার সকালে বিকালে আতর রহমান খান সরকার, এইটার কারণে 72 সালে এই যে 70 অনুচ্ছেদ আসছিল। তো 70 অনুচ্ছেদে বিএনপি বলছে যে না, যে 3টা ক্ষেত্রে 70 অনুচ্ছেদ থাকবে। একটা নাম হচ্ছে বাজেট পাস, একটা নাম হচ্ছে আস্থা অনাস্থা, আরেকটা হচ্ছে যুদ্ধ ঘোষণার সময়, যুদ্ধকালীন সময় সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকবে, আর বাকি সব ক্ষেত্রে এমপিরা ফ্রি থাকবেন। আর অন্যান্যরা বলছেন তারা 2টা ক্ষেত্র কি নাম, যে শুধুমাত্র বাজেট পাস আর আস্থা অনাস্থা। আমরা বলছি না, আমরা আমাদের ইস্তেহারে দিব 3 নম্বরটা যুদ্ধকালীন সময়, তো বেশি কিছু না। জামাত ইসলামও দিয়েছে, যেমন স্থানীয় সরকারকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং স্থানীয় সরকারকে আরও অধিক শক্তিশালী করা, স্থানীয় সরকারে যাতে এই কেন্দ্রীয় আমাদের পার্লামেন্টের এদের হস্তক্ষেপ না থাকে, এইটার ব্যাপারে জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আরও আছে যে জামাত ইসলাম, তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রশ্নে জামাত ইসলাম দিয়েছে, তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আমি আপনি বলছি নোট অফ ডিসেন্ট আপনি 31 দফার মধ্যে দেখেন, 31 দফা হাসিনা যাওয়ার পরে আমাদেরকে যদি শুধু রাজনৈতিক দলকে দিত যে আপনারা নিজেরা একটা ঠিক করে ভাই আলোচনা করে দেন, যেটুকুন অগ্রগতি হয়েছে এই 4 পয়েন্ট, এর থেকে অনেক বেশি অগ্রগতি হইতো শুধু নিজেরা, এদের কিছুই 9 মাসে আপনি 850টা প্রস্তাব, 850 দফা প্রস্তাব নিয়ে বসার সময় রাজনৈতিক দলদের আছে না। তো আমি 5টা 10টা বিষয়ে হাইয়েস্ট হইতে পারে, কিন্তু সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরেই ছেড়ে দিয়েছিলেন। না, তো আপনি 9 মাসে যাহা পারলেন না, আপনি বলেন 7 দিনে আপনারা করে আনেন, আনলে আমরা দিয়ে দেব। মানে আপনার কাছে আগেই কারো প্রেসক্রিপশন ছিল, আপনি আমাদেরকে দিয়ে খেলছেন। এই যে মাছ বড়শিতে ধরা পড়লে যখন মাছকে অনেকক্ষণ খেলতে দেয়, এরপরে আস্তে করে যখন মাছ হয়রান হয়ে ওঠে তখন টান দিয়ে নিয়ে আসেন। তো আপনি 9 মাস আমাদেরকে হয়রান করলেন, হয়রান করে আপনি এরপরে আপনারটা আপনি দিয়ে দিলেন। তো এটা কোনো এটা কোনো সঙ্গত আচরণ না। ডক্টর ইউনূস খুব চালাক মানুষ, খুব চালাক মানুষ, আমি আপনাকে বলছি, চালাক মানুষ, মেধাবী মানুষ, মিষ্টিভাষী মানুষ, কেউ কেউ বলে মিষ্টির সাথে দুষ্টু মানুষ। তো এই জন্য আমি আপনি বলছি ওনার পর্যন্ত যাতে নির্বাচনটা একটা জেনুইন নির্বাচন হয়, অবাধ নির্বাচন হয়, এই সরকারের নির্বাচন করার ক্ষমতা নাই। সবাই যেন আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করে একটা জেনুইন নির্বাচন আমাদের নিজেদের স্বার্থে নিয়ে করতে পারি। দেখুন আরেকটা জিনিস ভাই যেটা বললেন যে এই যে দেখুন ইয়াবাবদি নাম শুনছেন, টেকনাফের ইয়াবাবদি, আপনি লক্ষ্মীপুরের পপুলার নাম শুনছেন। এই লোকগুলি যাতে পার্লামেন্টে আসতে না পারে এইরকম কোনো আলোচনা হয়েছে? অথচ এইটাই আলোচনা হওয়ার কথা ছিল। আপনি আইনসভা বা লেজিসলেচারের ডিউটি কি, মানে পার্লামেন্টের মূল ডিউটিটা কি, এটা শুনছেন? হয় নাই। আপনি কি শুনছেন পার্লামেন্টারি কমিটিগুলি কীভাবে ফাংশনিং করবে, অধিকতর ফাংশনিং করবে, অন্য কাজ না করে সে সামনে আসবে? যেমন একটা অ্যাম্বাসেডার আমি দিব, আমার দ্যাট উইল বি দ্য ফরেন মিনিস্ট্রির কমিটি হবে, কমিটি আমরা বসবো, সে এইটা কমিটি বৈশা এই অ্যাম্বাসেডার 5 জন ক্যান্ডিডেট আমরা ইন্টারভিউ করব, তার পুরো এডুকেশন ক্যারিয়ার সব কিছু নিয়ে। কোনো সরকার দেখেন আইজিপি হবে, আইজিপি হবে, এইগুলো 5 জন এডিশনাল আইজিপি থেকে আমি ডাকবো, 5 জন এডিশনাল আইজিপি থেকে আমি ডাকবো হোম মিনিস্ট্রি কমিটি। গণভোট প্রসঙ্গে আসতে চাই, গণভোট সম্পর্কে যদি আপনাদের অবস্থানটা একটু স্পষ্ট করেন। গণভোট সম্বন্ধে তো ওই রকম কার্যক্রম হলো না। তো গণভোটে আমি যদি গণভোটে আমি আজকে বলি, এক এক নেতা বলেছেন, বিভিন্ন জন বলেছেন যে হ্যাঁ ভোটের পক্ষে, আবার সম্প্রতি আপনাদের মহাসচিব বলেছেন যে এই দায়িত্ব সরকারের, কোন রাজনৈতিক দলের। আমি মনে করি গণভোট
গণভোট নিয়ে যে গণভোটে তো যে কোনো ব্যক্তি না ভোট দেওয়ার অধিকার আছে না? আছে তো? হ্যাঁ, অবশ্যই তো আছে। সরকার না, কিভাবে আপনাদের অবস্থানটা যদি না, একটু স্পষ্ট করতেন। সরকার গণভোটের ক্যাম্পেইন চালায় কিভাবে? সরকার কি পক্ষ? না, সরকার তো এই সংস্কারের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। সেই কিসের দায়বদ্ধতা সংস্কারের, আছে? জুলাই মানে আন্দোলনের প্রতি আপনি একটা যারা দায়বদ্ধতা না ভোট আছে। দিবে আপনি সরকার এদের বিপক্ষে? না, অবশ্যই বিপক্ষে না। এটা যারা তো না ভোট উন্মুক্ত, দেবে এটা তো উন্মুক্ত। এদের টাকা চলে না সরকার, এদের ট্যাক্সে সরকার চলতেছে না, তো আপনি দিবেন কিভাবে? আপনি ক্যাম্পেইন করেন কিভাবে? আপনি তো আমার টাকা আমার ট্যাক্সে সে আমার জি, আমার তো না ভোট দেওয়ার রাইট মনে হয় আছে, স্পষ্ট। তো আমার না ভোট দেওয়ার রাইট আছে, আমার ট্যাক্সের টাকায় তুমি চলে আমার বিরুদ্ধে তুমি ক্যাম্পেইন করবা কিভাবে? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জি, এই প্রশ্ন নিয়ে আমরা একটু তো আমি আপনাকে তারিক বলছি ভাইকে শুনবো। যে আপনি যদি বরঞ্চ শেষ বলেন করতেন, হ্যাঁ। যে হা ভোটের জন্য এই জিনিস আছে, না ভোটের জন্য এই জিনিস আছে, আপনারা যে কোনো একটা পক্ষে ভোট দিতে জি, পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। সাহিত্যকার তারিক ভাই, আপনি যদি হ্যাঁ না ভোটের যে গণভোটের যে অবস্থান, আপনাদের অবস্থানটা একটু স্পষ্ট করতে চাচ্ছেন। আমি একটু উল্লেখ করতে চাই, একজন আলেমের এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর ওনার একটা এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্য ভাইরাল হয়েছে যে উনি বলেছেন যে এই গণভোটে যারা অংশ নেবে তাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি একজন আলেম মানুষ, আপনি যদি একটু স্পষ্ট করতেন। না, উনি একটা কথা বলছেন, উনি বলছেন যে আমাদের সংবিধানের মৌলিক নীতির মধ্যে ছিল আল্লাহর মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, এটা থাকবে, এটা এই প্রস্তাবনায় নাই। নাম্বার 2, বিসমিল্লাহ, প্রেমবেলের উপরে সবার উপর বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, এইটাও নাই। জি, জি। তো এই ক্ষেত্রে উনি বলছেন যে সংশোধন করা যেতে আপনাকে পারে। আপনার প্রশ্নের মধ্যে একটা বিষয় ছিল, আপনি আমাকে আলেম হিসেবে মানে সম্বোধন করেছেন, কিন্তু আমি আসলে আমার পড়াশোনা সম্পূর্ণভাবে হচ্ছে আমার সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্স। আচ্ছা। তো যাই হোক, মাশাআল্লাহ। আমি ওদের আলোচনা থেকে দুইটা বিষয় বলতে চাই। উনি অনেকে নিয়োগের বিষয়ে বলছেন, খুবই চমৎকার, অত্যন্ত সজ্জন মানুষ আমাদের ভাই, উনি সঠিক বলেছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয়ে আমরা যেটা বলেছিলাম, এটা যেন এককেন্দ্রিক না থাকে, এটা যেন প্রধানমন্ত্রীর হাত থেকে না হয়। এটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তো একটু এটা একেবারে সংক্ষেপে সংক্ষেপে শেষ করেন। বলছি। এখানেও বিএনপি কিন্তু আপত্তি দিয়েছে। যাই হোক, আমি হাফ ভোটের পক্ষে আমাদের অবস্থান একদম স্বচ্ছ এবং স্পষ্ট। আপনি যার নাম উল্লেখ করেছেন ওনার প্রসঙ্গে আমি এই টকশোতে এখানে আলোচনা করার সুযোগ নেই। সঠিক কি ভুল? কারণ আমি হার পক্ষে থাকতে, যদি হার পক্ষে না হয় তাহলে এই যে গণঅভ্যুত্থানের যে রক্ত তো অলরেডি 60% বৃথা গেছে, আর বাকি 40%ও বৃথা যাবে যদি এখানে না। ধন্যবাদ আপনাকে। না, আমাকে একটা বাক্য বলতেই হবে। একটা বাক্য বলেন। একটা বাক্য বলতেই হবে। আমি এটা ভাবছিলাম আলোচনায় আসবে, কিন্তু আলোচনায় আসে নাই। আমি আজকে এসেছিলাম যে ওনার একটা বক্তব্যের প্রতিবাদ জানাবো, কিন্তু একেবারে ঠিক এখানে ঢোকার আগ মুহূর্তে আমাকে একজন জানালেন যে উনি নেকাব নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি দুঃখ প্রকাশ করেছেন, এতে আপনি ছোট হননি, বরং ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামী পর্বে দেখা হবে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।